তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে ব্যাপক প্রস্তুতি। বিএনপিতে আনন্দের জোয়ার, রাজধানীর ৩০০ ফিটের সংবর্ধনা মঞ্চ তৈরির ব্যস্ততা, ৫০ লাখ মানুষ সমাগমের আশা। ভালো লাগতেছে, কিন্তু ভাষায় প্রকাশ করতে পারা যাবে না। 18টা বছর ধৈর্য ধরে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে। নেতা কর্মীরা তো অনেক বেশি উৎসাহিত। বিভিন্ন জেলা থেকে লোক আসা শুরু হয়েছে। ১/২ কোটিরও বেশি মানুষের উপস্থিতি হবে সেদিন ঢাকায়। তার যে নিরাপত্তা, সেটা বিধান করার দায়িত্ব প্রথমত সরকারের, তারপর দল। আইনি লড়াইয়ে জিতেই মামলা মুক্ত হয়ে ফিরছেন তারেক রহমান, নেননি নির্বাহী আদেশের সুযোগ। সরকারও তাকে অফার দিয়েছিল যে মামলাগুলো প্রত্যাহারের ব্যাপারে। তিনি চাইলেই পারতেন, কিন্তু তিনি আইনি প্রক্রিয়া প্রত্যেকটা মামলা থেকে তিনি বেকসুর খালাস হয়েছেন। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি শবনব নিবিড়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জমিয়ত উলামাকে ৪টি আসন ছাড়ল বিএনপি। সমঝোতার পরও দলের কেউ স্বতন্ত্র প্রার্থী হলে ব্যবস্থার হুঁশিয়ারি। সরকারের অবহেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগ। ভালো ভোটের মাধ্যমে খারাপ নির্বাচনের অপবাদ ঘুচিয়ে দিতে চান সিইসি। দায়িত্ব পালনে কঠোর পদক্ষেপ গ্রহণে কমিশনের সমর্থন চাইলেন আইজিপি। ঢাকায় ভারতীয় হাই কমিশনারকে আবারও তলব। দিল্লি, পশ্চিমবঙ্গ সহ কয়েকটি মিশনে হিন্দুত্ববাদীদের কর্মসূচির কড়া প্রতিবাদ, নিরাপত্তা বাড়ানোর আহ্বান। এবং 53টি ব্যাংক হিসাবে 8 বছরে লেনদেন 127 কোটি টাকা। ওসমান হত্যার আগে বিপুল অঙ্কের অর্থ জমা ও উত্তোলন শুটার ফয়সালের। অবৈধ লেনদেনের তথ্য খুঁজছে সিআইডি। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। রাজধানীর ৩০০ ফিটে চলছে সংবর্ধনা মঞ্চ তৈরির ব্যস্ততা। ২৫ ডিসেম্বর সারা দেশ থেকে ৫০ লাখ মানুষ সমাগম ঘটবে বলে আশাবাদী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে অভ্যর্থনা মঞ্চ পরিদর্শনে এসে কথা বলেন তিনি। তারেক রহমানের প্রত্যাবর্তন সামনে রেখে বিএনপিতে এখন আনন্দের জোয়ার। দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলায় তৃণমূল থেকে কেন্দ্র সব পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ফিরেছে প্রাণচাঞ্চল্য। অভ্যর্থনা মঞ্চ দেখতে দেশের বিভিন্ন এলাকা থেকে রাজধানীর ৩০০ ফিটে ভিড় করছেন নেতাকর্মীরা। কিরকম যে ভালো লাগতেছে, কিন্তু ভাষায় প্রকাশ করতে পারা যাবে না। 18টা বছর ধৈর্য ধরে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে। আমি তার শুধু একটু চেহারাটা দেখার জন্য আমি আছি রাজশাহী থেকে। এখানে নেতা কর্মীরা তো অনেক বেশি উৎসাহিত, উনি দেশে প্রত্যাবর্তন করবেন। আর এটা একটা ঐতিহাসিক ঘটনা আমাদের জন্য। মঞ্চের সামনে পুলিশের পাশাপাশি টহল দিতে দেখা গেছে সেনা সদস্যদের। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কিছুক্ষণ পরপরই পরিদর্শনে আসছে তাদের বিভিন্ন টিম। মঙ্গলবার দুপুরে অভ্যর্থনা মঞ্চ পরিদর্শন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, তারেক রহমানের নিরাপত্তার প্রথম দায়িত্ব সরকারের। দল থেকেও নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। ২৫ ডিসেম্বর ১/২ কোটি মানুষ সমাগমের প্রত্যাশা তার। ১/২ কোটিরও বেশি মানুষের উপস্থিতি হবে সেদিন ঢাকায়। জাতীয়তাবাদী শক্তির একজন প্রতীক। উনি ১৭ বছর পর আসছেন। তার যে নিরাপত্তা, সেটা বিধান করার দায়িত্ব প্রথমত সরকারের, তারপর দল সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছেন। একটার পর একটা তারা সেই প্রস্তুতি নিচ্ছেন। আমি আশা করি সরকারও সেটা নিচ্ছেন। এদিকে ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত নিরাপত্তাজনিত কারণে শাহজালাল বিমানবন্দরে যাত্রী ছাড়া সহযাত্রী দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর ৩০০ ফিট এলাকায় আছেন সহকর্মী কামরুল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। কামরুল, দীর্ঘ ১.৫ যুগেরও বেশি সময় পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন। এই তার যে স্বদেশ প্রত্যাবর্তন, সেই প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের যে সকল নেতাকর্মী সমর্থক রয়েছে তাদের সকলের মাঝেই আমরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখতে পেয়েছি। আমরা সকাল থেকে অবস্থান করছি রাজধানীর ৩০০ ফিটে। তারেক রহমানকে যেখানে
সংবর্ধনা দেওয়া হবে, ঠিক সেই সংবর্ধনা মঞ্চে এখানে একটি বিশাল আকারের মঞ্চ তৈরি করা হয়েছে এবং তারেক রহমান 25 ডিসেম্বর সকালে ঢাকা আন্তর্জাতিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর সেখান থেকে তিনি তার চিকিৎসাধীন তার মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন এবং যাওয়ার পথে এই যে মঞ্চটি করা হয়েছে 300 ফিটে, সেই মঞ্চে সংক্ষিপ্ত এক সংবর্ধনা নেবেন এবং এরপরেই তিনি তার বাসায় যাবেন, এমনটা তথ্য আমরা দলীয় সূত্রে জানতে পেরেছি। এখনকার সার্বিক পরিস্থিতি যদি জানাই, তারেক রহমান আপনারা জানেন যে আগামী 25 তারিখ ফিরবেন, সেক্ষেত্রে আরও 2 দিন সময় বাকি। তার আগেই কিন্তু আমরা দেখতে পেয়েছি দেশের বিভিন্ন জেলা থেকে দলীয় নেতাকর্মী সমর্থকরা এখানে আসছেন, এসে জড়ো হচ্ছেন এবং তারা খুব উচ্ছ্বাস প্রকাশ করছেন। নেতাকর্মীরা যেটি বলছেন, দীর্ঘ 18 বছর তারেক রহমান একরকম নির্বাসিত জীবন কাটিয়েছেন। তার যে স্বদেশ প্রত্যাবর্তন, সেই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে এই যে 18 বছরের যে নির্বাসিত যে জীবন, সে থেকে তিনি অব্যাহতি পাবেন এবং তার এই যে তার যে ফিরে আসা, সেটিকে একটি নতুন মাইল ফলক হিসেবেও দেখছেন তৃণমূলের রাজনৈতিক নেতাকর্মীরা। তারা বলছেন যে তারেক রহমানের আরও আগেই ফিরে আসা উচিত ছিল, যদিও নানান প্রতিকূলতার কারণে তিনি ফিরতে পারেননি। এখন যেহেতু তিনি ফিরে আসছেন, এটিকে তারা বেশ উৎসাহ উদ্দীপনার সাথে গ্রহণ করছেন এবং সামনেই যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং তার এই ফিরে আসাটা এবং এই নির্বাচন দুটি গুরুত্বপূর্ণ। তিনি যখন ফিরে আসবেন, তার ফিরে আসার মধ্য দিয়ে যে সামনে যে নির্বাচন এবং যেহেতু বিএনপি একটি বৃহত্তম রাজনৈতিক দল, সেটি খুবই গুরুত্বপূর্ণ। তিনি ফিরে এলেই কিন্তু যে নির্বাচনের যে আমেজটুকু, সেই আমেজটুকু আরও বহু মাত্রায় ফিরে আসবে, এমন প্রত্যাশার কথা এখানকার যে নেতাকর্মীরা বলছেন। এবং পাশাপাশি এখানে কিছুক্ষণ আগেই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসেছিলেন এবং তিনি পরিদর্শন করে কথা বলেছেন। তিনি যেটি বলেছেন নিরাপত্তার বিষয় নিয়ে, তিনি বলেছেন তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব সরকারের, এরপরই দলের। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ তথ্য। রাজধানীর 300 ফিট এলাকা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুল হাসান। মামলা প্রত্যাহারে তারেক রহমানকে প্রস্তাব দিয়েছিল অন্তর্বর্তী সরকার, কিন্তু দলের লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার না হওয়ায় নিজেকে মামলা মুক্ত করতে আইনি পথ বেছে নেন তারেক রহমান। দেশের কোনো আদালতে তার বিরুদ্ধে মামলা না থাকায় 17 বছর নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন তিনি। যদিও এর নেপথ্যে রয়েছে দীর্ঘ আইনি লড়াই ও রাজনৈতিক সংগ্রাম। বিএনপির 2 জন আইনজীবীর সঙ্গে কথা বলে রিপোর্ট করেছেন আফজাল হোসেন। 2007 সালের 7 মার্চ মইনুল রোডের বাসা থেকে গ্রেফতার করা হয় বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে। এরপর অজ্ঞাত স্থানে আটকে রেখে চোখ বেঁধে 18 ঘন্টা অমানসিক নির্যাতন চালানো হয় তার ওপর। ওই বছরের 28 নভেম্বর আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে অমানবিক নিপীড়নের বর্ণনা তুলে ধরেছিলেন তিনি। রিমান্ড নির্যাতন, 554 দিন বা 18 মাস কারাভোগের পর 2008 সালের 3 সেপ্টেম্বর জামিন পান তিনি। 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান। লন্ডনে যাওয়ার পরও তার উপর থামেনি মামলার খড়গ। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে 13টি এবং আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে 72টি মামলা হয়। এর মধ্যে অন্তত 5টি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড সহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় তাকে। এমনকি গণমাধ্যমেও তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞাও দেওয়া হয় আদালতের মাধ্যমে। গত বছরের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর একে একে সব মামলা থেকে খালাস পান তারেক রহমান। বিএনপির আইনজীবীরা বলছেন, নির্বাহী আদেশে মামলা থেকে মুক্ত করার প্রস্তাব দেয়া হয় অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, কিন্তু সেটি গ্রহণ না করে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই মামলামুক্ত হন তারেক রহমান। সরকারও তাকে অফার দিয়েছিল যে মামলাগুলো প্রত্যাহারের ব্যাপারে। আইন, আদালত এবং সংবিধানের প্রতি যে ওনার একটা শ্রদ্ধা, আনুগত্য, এটা একটা দৃষ্টান্ত বাংলাদেশে। তিনি চাইলেই পারতেন, কিন্তু তিনি আইনি প্রক্রিয়া প্রত্যেকটা মামলা থেকে তিনি বেকসুর খালাস হয়েছেন। দলটির আইনজীবীরা আরও জানান, তারেক রহমান নিরাপরাধ ব্যক্তি হিসেবেই দেশে ফিরছেন, যদিও এর নেপথ্যে রয়েছে দীর্ঘ আইনি লড়াই ও রাজনৈতিক সংগ্রাম। তার হাত পা ভেঙে চুরে চুরমার করে দিয়েছে, মেরুদণ্ডের হাড় পর্যন্ত ভেঙে দিয়েছিল। সেই সময় তার বিদেশে যাওয়া ছাড়া চিকিৎসার জন্য আর কোনো পথ ছিল না। আইনগতভাবেই তিনি বিদেশে গিয়েছেন, পালিয়ে যান নাই।
উনি একদম নিরপরাধভাবে তিনি দেশে এসেছেন এবং আমাদের কোর্টের বিভিন্ন অবজারভেশন আছে যে সোশ্যাল স্টিগমা যেটা হয়েছিল সেটা পর্যন্ত মহামান্য আদালত তুলে নিয়েছেন। প্রায় 18 বছরের নির্বাসিত জীবন শেষে 25 ডিসেম্বর দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন তারেক রহমান। অংশ নেবেন জাতীয় নির্বাচনে। দেশের রাজনীতিতে যখন বিশৃঙ্খলা, বিভাজন, তখন তার নেতৃত্বে গণতন্ত্র ইতিবাচক ধারায় ফিরবে বলে মনে করছেন বিএনপির আইনজীবী নেতারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জমিয়তে উলামা ইসলামকে 4টি আসন ছাড়ার ঘোষণা দিয়েছে বিএনপি। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। সরকার গঠন করলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোট শরিক ও ফেসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে থাকা দলগুলোর সঙ্গে আসন সমঝোতা করছে বিএনপি। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সঙ্গে বৈঠক করে দলটি পরে আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে আসন সমঝোতার মাধ্যমে অংশগ্রহণের সিদ্ধান্তের কথা জানান জমিয়ত নেতারা। সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ইলেকশন জাতীয়তাবাদী দলের সাথে করব। জমিয়তে উলামা ইসলামকে 4টি আসন ছেড়ে দেওয়ার ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা তাদের সঙ্গে সমঝোতা করছি। একটি হচ্ছে নীলফামারী 1, নারায়ণগঞ্জ 4, সিলেট 5, ব্রাহ্মণবাড়িয়া 2 এই আসনগুলোতে আমাদের কোনো প্রার্থী থাকবে না। বলেন দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে কেউ প্রার্থী হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা গ্রহণ করবে। পার্টির সিদ্ধান্ত অপরিবর্তনীয়। সরকারের অবহেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন নির্বাচনের পরিবেশ তৈরিতে সরকারকে আরো আন্তরিক হতে হবে। আর দেশের সংকটকালে একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করতে চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন তিনি। সরকারের ব্যর্থতার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট অবনতি হয়েছে। নির্বাচনের যে পরিবেশ তৈরি করা, এই পরিবেশ তৈরি করা যে তাদেরকে আরো সচেতন এবং ইতিবাচক ভূমিকা পালন করা দরকার, আরো কার্যকরী ভূমিকা পালন করা দরকার। সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা জানান বিএনপি ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না। কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন আমরা করব না। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে খারাপ নির্বাচনের অপবাদ ঘুচিয়ে দিতে চান সিইসি। দায়িত্বে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই বলেও জানিয়েছেন তিনি। এছাড়া আইন অমান্যকারী যে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে মাঠ প্রশাসনকে সতর্ক করেছে কমিশন। এদিকে দায়িত্ব পালনে কঠোর পদক্ষেপ গ্রহণে কমিশনের সমর্থন চেয়েছেন আইজিপি। ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজন নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পর মঙ্গলবার জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক এবং জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ে বসে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের সঙ্গে মত বিনিময়ে অংশ নেন মন্ত্রিপরিষদ সচিব, আইজিপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সূচনা বক্তব্যে সিএসসি জানান যে দায়িত্ব কাঁধে এসে পড়েছে তার কোনো রকম বিচ্যুতি ঘটানোর সুযোগ নেই। বলেন একটি ভালো নির্বাচনের মাধ্যমে অপবাদ ঘোচাতে চায় ইসি। সামষ্টিকভাবে একটা ব্লেম করা হচ্ছে, সবাইকে ব্লেম করা হচ্ছে যে উই হ্যাভ অ্যাবসলিউটলি ফেইলড ইন আওয়ার রেসপন্সিবিলিটি, পার্টিকুলারলি in delivering a free, fair and credible election. আমরা বলা হচ্ছে আমরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি, বলা হচ্ছে আমরা সব যুগসাজশ করে একটা ম্যানেজড ইলেকশন করেছি। এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই, এই অপবাদ আমরা ঘোচাতে চাই। আমরা প্রমাণ করতে চাই যে আমরা সঠিক সুন্দর নির্বাচন করতে পারি। আইন অমান্যকারী যে কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিসিএসপিদের নির্দেশনা দেন সিএসি। মাঠ পর্যায়ে যারা আছেন তারা আইনের শাসনটা নিশ্চিত করবেন। এটাই হচ্ছে আমার, দ্যাট ইজ দ্য বটম লাইন। আইনের শাসন মানে আইন উইল বি ব্লাইন্ড। এদিকে নিজেদের সক্ষমতা প্রমাণে নির্বাচন কমিশনের কাছে সুরক্ষা চান জনপ্রশাসন সচিব। আর আইজিপি জানান সব জায়গায় শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে না পারলে নির্বাচনে ইসিকে সহযোগিতা করা সম্ভব নয় পুলিশের পক্ষে। পরিবেশ এবং প্রোটেকশন পেলে হাইয়েস্ট পসিবল ইন্টিগ্রিটি এবং ডিভোশনের সাথে আমরা কাজ করতে পারবো। আমরা যদি সব জায়গায় অর্ডার প্রতিষ্ঠিত করতে না পারি, আমাদের পক্ষে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে
সর্বাত্মক সহায়তা দেওয়া সম্ভব হবে না। আর বদনাম ঘোচাতে নির্বাচনে ডিসিএসপিরা কিভাবে দায়িত্ব পালন করতে চান তার স্পষ্ট বার্তা দেন নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সাথে গণভোট আয়োজন যেটি করা হয়েছে এটি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে বলে আমরা বিশ্বাস করি। কর্মকর্তারা বলেন, সরকার বা নির্বাচন কমিশনের সহযোগিতায় এবং আশ্বাস পেলে যে কোনো চ্যালেঞ্জ নিতে সক্ষম মাঠ প্রশাসন। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। নির্বাচনের আগে সিম সংখ্যা আরও কমানোর সিদ্ধান্ত সরকারের। এক এনআইডিতে কেনা যাবে সর্বোচ্চ 5টি, 1 জানুয়ারি থেকে কার্যকর। আপত্তি মোবাইল অপারেটরদের। নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং শিলিগুড়িতে ভিসা সেন্টারে ভাঙচুরের ঘটনায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের সব স্থাপনা নিরাপত্তা নিশ্চিতে দেশটির সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়েছে ঢাকা। এদিকে দিল্লিতে আজও বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ এবং উত্তেজনাকর পরিস্থিতি দেখা গেছে। মঙ্গলবার দুপুরে নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করে নিরাপত্তা বাহিনী। এর আগে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন বিক্ষোভকারীরা। নিরাপত্তা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও হাই কমিশন এলাকা ঘিরে রয়েছে উত্তেজনা। এর আগে মঙ্গলবার সকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে তলব করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, গত 20 ডিসেম্বরে নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের পরিসীমার বাইরে এবং বাসভবনের সামনে ঘটে যাওয়া ঘটনার পাশাপাশি 22 ডিসেম্বর শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে উগ্রবাদী গোষ্ঠীর ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ জানাচ্ছে বাংলাদেশ। একই সঙ্গে ভারতে বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনের বাইরে সহিংস বিক্ষোভের বিষয়েও উদ্বেগ প্রকাশ করে ঢাকা। কূটনৈতিক ব্যবস্থাপনায় পূর্ব পরিকল্পিত সহিংসতা এবং ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড কেবল কূটনৈতিক কর্মীদের নিরাপত্তাই ঝুঁকির মুখে ফেলে না, বরং পারস্পরিক শ্রদ্ধা, শান্তি ও সহনশীলতার মূল্যবোধকেও ক্ষুণ্ণ করে। সরকার সংশ্লিষ্ট ঘটনাগুলোর পূর্ণাঙ্গ তদন্ত এবং ভবিষ্যতে পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে দিল্লির প্রতি আহ্বান জানায়। ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশন এবং সংশ্লিষ্ট ব্যবস্থাপনা নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানানো হয়। 10 দিনের মধ্যে দ্বিতীয়বার ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়ে নানা ইস্যুতে 6 বার ভারতীয় হাই কমিশনারকে তলব করা হলো। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন সহকর্মী শাতিলা শারমিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাতিলা, ভারতীয় হাই কমিশনারকে তলব করার পরে এখন আসলে আমরা অপেক্ষা করছি গণমাধ্যম কর্মীরা এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কারো কাছ থেকে আসলে বিস্তারিত জানা যায় কিনা। সেই বিস্তারিত জানার জন্য আসলে আমরা মূলত পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনেরই অপেক্ষা করছি। তিনি যদি আমাদের সঙ্গে কথা বলেন তাহলে হয়তো আমরা জানতে পারবো যে আসলে দিল্লিতে যে ঘটনাগুলো ঘটছে, অর্থাৎ বাংলাদেশ হাই কমিশনকে ঘিরে যে বিক্ষোভকারীরা যে ধরনের তৎপরতা চালাচ্ছে, তারা যে ধরনের বিক্ষোভ প্রদর্শন করছে এবং ওখানে যে এক ধরনের নিরাপত্তা জনিত এক ধরনের উত্তেজনা চলছে, সেই জায়গা থেকে আসলে সর্বশেষ খবরটা আসলে বাংলাদেশ সরকার এটাকে কিভাবে গ্রহণ করছে এবং আজও যেহেতু সেখানে বিক্ষোভ চলছে, যে সেটাকে আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় কিভাবে দেখছে সেটা আমরা জানতে চেষ্টা করব। কিন্তু তার আগে বলে রাখি যে আজকে সকালে যখন প্রণয় ভার্মাকে আসলে তলব করে নিয়ে আসা হচ্ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়, তখন কিন্তু আমরা গতকালের ঘটনার প্রেক্ষাপটেই আসলে তাকে তলব করা হয়েছিল। আজকেও যেহেতু ওখানের পরিস্থিতি স্বাভাবিক হয়নি, সেই জায়গা থেকে আসলে বাংলাদেশের বক্তব্য কি হবে সেটিও আমরা জানার চেষ্টা করছি। এর আগে জানিয়ে রাখি যে বাংলাদেশ ভারত যে সম্পর্ক, সেই সম্পর্কের জায়গায় কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে পাল্টাপাল্টি এক ধরনের হাই কমিশনারদের তলব এবং পাল্টাপাল্টি আমরা সংবাদ বিজ্ঞপ্তিও দেখতে পেরেছি। আমরা দেখেছি যে ভারতের সংবাদ বিজ্ঞপ্তিকে প্রত্যাখ্যান করতে দেখেছি ঢাকাকে, এবং ঢাকার যে বক্তব্য, সেই বক্তব্যের পাল্টা যে জবাব আসলে ভারত সরকার দিয়েছে, সেই জায়গায়ও আমরা বেশ কিছু মত পার্থক্যের জায়গা দেখতে পেরেছি। এর আগে যদি বলি তাহলে বলতে হয় তাহলে বাংলাদেশ ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্কের টানাপোড়েনটা অন্তর্বর্তী সরকারের আসার পরে শেখ হাসিনা
এই দেশ থেকে পালিয়ে যাবার পরেই যে টানাপোড়েন শুরু হয়েছিল, সেই টানাপোড়েনের মধ্যেই আমরা সাম্প্রতিক সময়ে কয়েক সপ্তাহে আসলে সেই সম্পর্কের জায়গায় আরও এক ধরনের কঠোরতা আসতে দেখছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শাতিলা শারমিন। আওয়ামী শাসনামলে র্যাবের টিএফআই সেলে 14 জনকে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ 17 জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। খারিজ করে দেয়া হয় অব্যাহতি চেয়ে আসামি পক্ষের আইনজীবীদের আবেদন। সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে 21 জানুয়ারি। শেখ হাসিনা ছাড়া অন্য আসামিদের মধ্যে রয়েছেন তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বেনজির আহমেদ ও সাবেক বর্তমান 11 সেনা কর্মকর্তা। এই মামলার 17 আসামির মধ্যে গ্রেফতার 10 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশন বলছে ট্রাইব্যুনালে সেনা সদস্যদের বিচার হচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ডিজিএফআই এবং র্যাবে কর্মরত থেকে গুম, খুন, নির্যাতনের সঙ্গে জড়িতদেরই বিচারের মুখোমুখি করা হচ্ছে। এই মামলায় চার্জ গঠনের জন্য দিন ধার্য ছিল। মাননীয় ট্রাইব্যুনাল চার্জ গঠনের আদেশ দিয়েছেন। 2016 সাল থেকে 2024 সাল সময়কালে 14 জন ভিকটিমের জন্য 17 জন আসামির বিরুদ্ধে মোট 4টি অভিযোগ গঠন করা হয়েছে। জনাব তোফায়েল মুস্তাফা সারওয়ার, কামরুল হাসান এবং মশিউর রহমান জুয়েল, ওনারা সবাই আদালতকে জানিয়েছেন যে আমরা নির্দোষ, এবং এই আদালতের কাছে ওনারা বলেছেন যে আমরা আশা করি এই আদালত আমাদেরকে ন্যায় বিচার করবে এবং আমরা এই অভিযোগ থেকে খালাস পাব। বগুড়ার দুপচাচিয়ার অস্ত্রের মুখে অপহরণের শিকার ব্যবসায়ী পিন্টু আকন্দের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতরাত 3টার দিকে আদমদিঘি উপজেলার কুমারপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, অপহরণের পর শ্বাসরোধে পিন্টুকে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। ঘটনা তদন্ত করছে পুলিশ। সিসিটিভির ফুটেজে দেখা যায় সোমবার রাত 9টা 8 মিনিটে সাদা রঙের একটি মাইক্রোবাসে আসা দুর্বৃত্তরা দুপচাচিয়া লোটো শোরুমের স্বত্বাধিকারী পিন্টু আকন্দকে অস্ত্রের মুখে অপহরণ করে। মাইক্রোবাসটি থেকে নেমে আসে 4 জন। সবার মুখ ঢাকা ছিল। তাদের একজন আগ্নেয়াস্ত্র দেখিয়ে শোরুমের ভেতর থেকে পিন্টু আকন্দকে টেনে বাইরে বের করে আনে। পরে বাকিরা তাকে সাদা রঙের মাইক্রোবাসে তুলে বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়ক ধরে আদমদিঘির দিকে রওনা হয়। পরে আদমদিঘি থেকে উদ্ধার হয় পিন্টু আকন্দের মরদেহ। পুলিশের ধারণা, পথে মাইক্রোবাসের ভেতরে পিন্টুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে শালগ্রাম এলাকায় মাইক্রোবাসটি ফেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে পুলিশ মাইক্রোবাসের চালক সানোয়ার ও এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি নিহতের স্বজনদের। ভাই আমাকে এক চুল পরিমাণে কোনো কিছু বলে নাই, কেউ হুমকি। আমার ভাই সবকিছু শেয়ার করে আমার কাছে। পারিবারিক কোনো শত্রুতা নেই, আর ব্যবসায় তো কোনো শত্রুতা নেই। প্রশাসনের কাছে আমরা দাবি রাখছি এনার একটা সুষ্ঠু ব্যবস্থা। সঙ্গে সঙ্গে পুলিশ জানার পরে তৎক্ষণাৎ একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং বাকি আসামিকেও গ্রেপ্তার করার তৎপরতা চালাচ্ছে প্রশাসন। পুলিশ বলছে আটক 2 জনকে জিজ্ঞাসাবাদ চলছে, তবে এখনো হত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি। পিন্টুকে আমরা মৃত অবস্থায় পাই, তার মুখে কষ্টের লাগানো ছিল। আমরা মাইক্রো ড্রাইভারকে সাথে নিয়ে আসছি, ওনাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। বাকি অন্যান্য কার্যক্রম চলমান আছে। জিজ্ঞাসাবাদে প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে। নিহত পিন্টু আকন্দ নওগাঁর রানীনগরের লোহাচড়া গ্রামের বাসিন্দা। আব্দুল আউয়াল, বগুড়া। ওসমান হাদিকে হত্যার 3 মাস আগে 1,76,00,000 আর 1 মাস আগে 65.5 লাখ টাকা দুটি ব্যাংক হিসাবে জমা দেয় শুটার ফয়সাল ও তার স্ত্রী। মিশন বাস্তবায়নের আগে 65 লাখ বাদে বাকি টাকা তুলে নেয় তারা। হত্যার আগে এত টাকা কেন লেনদেন করেছিল ফয়সাল, এখন তা খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। সিআইডি প্রধান জানান, ফয়সাল ও স্বার্থ সংশ্লিষ্ট অবৈধ লেনদেন খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মাসুদুর রহমানের রিপোর্ট। নির্বাচনের তফসিলের পরদিন 12 ডিসেম্বর ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে গুলি করার পর থেকেই আলোচনায় শুটার ফয়সাল করিম মাসুদ। হত্যার ঘটনায় নাম আসার পরপরই তার সব ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। ফয়সালকে গ্রেফতার চেষ্টার পাশাপাশি তার স্ত্রী সামিয়া ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের অর্থের খোঁজে নামে সিআইডি। 14টি ব্যাংকে খোঁজ মেলে 53টি হিসাবের, যেখানে 2017 থেকে 8 বছরে লেনদেন করা হয়েছে 127 কোটি টাকা। ব্যাংক হিসেবে কত টাকা জমা ছিল, কত টাকা উত্তোলন হয়েছে,
কারা কারা এইসব ব্যাংক হিসেবে জমা দিয়েছে সবকিছু আজকে তুলে ধরার চেষ্টা করব আমরা। ব্যাংক এশিয়ার আদাবর রিং রোড শাখাতেই সন্ধান মেলে সবচেয়ে বেশি 19টি হিসাবের, সেখানে প্রায় 50 কোটি টাকা লেনদেন করেছে ফয়সাল ও তার বিভিন্ন প্রতিষ্ঠান। ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও শাখা ব্যবস্থাপকের দাবি বেশিরভাগ হিসাবই সচল নেই। এমনিতে লেনদেন ছিল না এখানে, আমরা যখন করতে যাই ডরম্যান তখনই দেখি যেটা অলরেডি বন্ধ। 8 বছরে 127 কোটি টাকার লেনদেন হলেও হাদিকে হত্যার 3 মাস আগে 1 কোটি 76 লাখ টাকা আর 1 মাস আগে 65.5 লাখ টাকা দুটি ব্যাংক হিসেবে জমা দেয় ফয়সাল ও তার স্ত্রী। মিশন বাস্তবায়নের আগে 65 লাখ টাকা বাদে বাকি সব টাকায় তুলে নেয় তারা। কোথায় থেকে সে টাকা পেয়েছে, তার কি মিশন ছিল, তার কি ভিশন ছিল, এই সব কিছু নিয়ে আমরা কাজ করছি। সন্ধান পাওয়া 53টি হিসাবের মধ্যে 22টি হচ্ছে ফয়সালের 8টি প্রতিষ্ঠানের। ব্যাংক হিসাবের তথ্য অনুযায়ী রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে থাকার কথা লিডস ট্রেনিং অ্যান্ড কনসাল্টিং লিমিটেড। প্রায় 1 বছর হয়ে গেছে ওরা নাই এখানে। রাজধানীর আদাবরের বায়তুল আমান হাউজিংয়ে ফয়সালের অ্যাপলসফট আইটি, আইকন সফটওয়্যার সহ 3টি প্রতিষ্ঠানের ঠিকানা। সেসব স্থানে গিয়েও মেলেনি প্রতিষ্ঠানগুলোর হদিস। সিআইডি প্রধান জানান, ফয়সাল ও তার স্বার্থ সংশ্লিষ্ট সবার অবৈধ লেনদেনের তথ্য খুঁজে বের করা হচ্ছে, ছাড় পাবে না কেউই। 127 কোটি টাকার লেনদেন আমরা তথ্য পেয়েছি, প্রায় 65 লক্ষ টাকার মতো। এটা অলরেডি আমরা রাষ্ট্রের অনুকূলে কনফিসকেট করার জন্য, বাজেয়াপ্ত করার জন্য যে আইনি প্রক্রিয়া সেটি আমরা শুরু করেছি। এছাড়া ফয়সালের ব্যাংক হিসাবে থাকা অর্থ বাজেয়াপ্তের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সিআইডি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে কিশোর গ্যাং চান মানিক গ্রুপের প্রধান চান সামুরাই সহ 50 জনকে আটক করেছে পুলিশ। বেলা 11টা থেকে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পেও অভিযান চলছে। ভোর 6টা থেকে বেলা 11টা পর্যন্ত সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও এপিবিএন সদস্যদের যৌথ অভিযানে বসিলা ও সংলগ্ন 6টি চিহ্নিত এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে দেশীয় অস্ত্র, মাদক সহ ছিনতাই করা মোবাইল ফোন ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। চান গ্রুপের প্রধান সামুরাইয়ের বিরুদ্ধে হত্যা সহ 22টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। গেল 1 বছরে শুধু রংপুর জেলাতেই 65টি হত্যাকাণ্ড হয়েছে। এছাড়া 100-র বেশি নারী ও শিশু নির্যাতন সহ নানা অপরাধে জনমনে ভয় আর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যদিও আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে অপরাধ দমনে সতর্ক রয়েছেন তারা। তবে নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন অপরাধ দমনে আরও বেশি তৎপর হতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকে। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত রেদওয়ান হিমেলের রিপোর্টে। গত 6 ডিসেম্বর রংপুরের তারাগঞ্জে টাকার জন্য এক দম্পতিকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে এক যুবক। 10 আগস্ট একই উপজেলার বুড়িরহাটে ভ্যানচোর সন্দেহে গণপিটুনিতে নিহত হন রূপলাল ও প্রদীপ দাস নামে 2 ব্যক্তি। গেল 1 বছরে রংপুর জেলায় এমন 65টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া একই সময়ে 37টি ধর্ষণ, 10টি অপহরণ, 55টি চুরি এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে 104টি। এতে উদ্বেগ বেড়েছে জনমনে। কিভাবে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটাইলো আমাকেও তো মারতে পারে, আমি এক জঙ্গলের বাড়িতে থাকি। সিআইডি আসছে, তারা ফরেনসিক করেছে, তারা মামলা রুজু করেছে, কিন্তু ফলপ্রসূ কোনো রেজাল্ট আমরা পাইনি। 6-7 মাস থেকে দেখা যাচ্ছে কোনো প্রশাসনের লোক এখানে দায়িত্ব পালন করে না, দিনেও করে না, রাতেও করে না। আইন শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট বাহিনীগুলোকে আরও তৎপর হওয়ার আহ্বান নাগরিক সমাজের প্রতিনিধিদের। আইন শৃঙ্খলাটার একটা ব্যাপক একটা অবনতি আমরা দেখতেছি। আমাদের মনে হয় যে এখন দ্রুত একটা সময় যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে একটা কঠোর অবস্থানে নিয়ে আসা। যদিও পুলিশ বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবসময় কাজ করছেন তারা। কোনো অবস্থাতেই আইনের ফাঁক ফোকরে কোনো অপরাধী পার পাবে না বলে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, জনগণকে আশ্বস্ত করতে চাই। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে দিনে ও রাতে পর্যাপ্ত পুলিশি টহলের পাশাপাশি বিট পুলিশিং কার্যক্রম চালুর দাবি জেলাবাসীর। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। কর্ণফুলী টানেলের ব্যবহার বাড়াতে সড়ক উন্নয়ন এবং ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়ন সহ 46,419 কোটি টাকা ব্যয়ে 22 প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার। শেরেবাংলা নগরের NEC সম্মেলন কক্ষে একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। পরিকল্পনা মন্ত্রণালয় জানায়, ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা বাড়াতে ব্যয় হবে প্রায় 35,465 কোটি টাকা। প্রকল্প বাস্তবায়ন হবে 2030 সালের মধ্যে। সেখান থেকে বছরে 3 মিলিয়ন মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধন করা যাবে, যা দেশের পেট্রোলিয়ামজাত পণ্যের 50% চাহিদা পূরণ করবে। এছাড়া কর্ণফুলী টানেলের ব্যবহার বাড়াতে আনোয়ারা থেকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের 21 কিলোমিটার সংযোগ সড়ক উন্নয়নে 462 কোটি টাকা ব্যয় হবে।
কারওয়ানবাজার, তেজগাঁও ট্রাক স্ট্যান্ড আর মহাখালী বাস টার্মিনালের ধকলে বসবাস অযোগ্য হয়ে উঠেছে ঢাকা 12 আসন। চাঁদাবাজি, ফুটপাত দখল, ছিনতাই আর যত্রতত্র মাদকের আখড়ায় বিপর্যস্ত জনজীবন। গ্যাস সংকট, জলাবদ্ধতা সহ নানা নাগরিক সমস্যা তো আছেই। নির্বাচনের মাধ্যমে সমস্যা থেকে মুক্তির আশায় রয়েছেন ভোটাররা। প্রার্থীরাও দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বিস্তারিত শফিকুজ্জামান রুবেলের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন সোহাগ ও ড্রোনে জাকারিয়া জয়। নেতা যদি চাঁদাবাজি তাই সাধারণ মানুষ কি করবো? আমরা এখানে 50 বছর আমরা কিছুই পাই নাই। নেতা সুরত তো ভালো হইতেইব, গাঁজা মাদক এর দূরত থাকতে হবে। রাজধানীর গুরুত্বপূর্ণ সংসদীয় আসন ঢাকা 12, তেজগাঁও শিল্পাঞ্চল, কারওয়ানবাজার, হাতিরঝিল ও বিজয়নগর নিয়ে গঠিত এই আসনটি নানা সমস্যায় জর্জরিত। সবচেয়ে বড় ভোগান্তির নাম তেজগাঁও ট্রাক স্টেশন। স্থানীয়দের ভাষায় এটি যেন একটি টিউমার, যার কারণে দীর্ঘদিন ধরেই যানজট ও পরিবেশ দূষণে নাকাল বাসিন্দারা। কারওয়ানবাজারের সিন্ডিকেট ও চাঁদাবাজি বহুদিনের আলোচিত বিষয়। রেলগেট এলাকায় প্রকাশ্যে চলে মাদকের বেচাকেনা। বিজয় সরণি প্রান্তে ছিনতাই, সন্ত্রাসে আতঙ্ক। অভিযোগ রয়েছে প্রকাশ্যে অবৈধ কার্যক্রম চললেও নেই থামানোর উদ্যোগ। সমাধানে বহুবার জনপ্রতিনিধি ও নেতাদের আশ্বাস পেলেও বাস্তবে কোনো ব্যবস্থা না নেওয়ায় হতাশ ভোটাররা। চাঁদাবাজি বাড়িয়ে দিতেছে, ভাড়া বাড়িয়ে দিতেছে। আমরা চাই যে চাঁদা মুক্ত একটা দেশ, কোনো দুর্নীতি থাকবো না, সলিডভাবে দেশ চালাইবো, এরকম আমরা যোগ্যটা নেতা চাই। ভালো মানুষ যে যার লোভ থাকবে না, এই ধরনের মানুষ পেলে হয়তো আমরা সামনে ভোট দিব, আর নাইলে আমাদের ভোট দেওয়ার কোনো প্রশ্নই আসে না। ঢাকা 12 আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা লম্বা হলেও আলোচনায় রয়েছেন বিএনপির সাইফুল আলম নীরব, জামায়াতের সাইফুল আলম খান মিলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক ও এনসিপির নাহিদা সারোয়ার নিভা। নির্বাচিত হলে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম কবর দেওয়ার অঙ্গীকার করেন ধানের শীষের প্রার্থী। দাঁড়িপাল্লা প্রার্থীও বলছেন বরদাস্ত করা হবে না অবৈধ কার্যক্রম। চাঁদাবাজিটা বন্ধ হয় নাই, চাঁদাবাজ পরিবর্তন হয়েছে। দিস শুড বি অ্যাড্রেসড। আমরা দুর্নীতিকে লাল কার্ড দেখাতে চাচ্ছি এবং আমরা নিজেরা দুর্নীতি করব না। আমরা যখন দুর্নীতি করব না তখন আমরা মেশিনারিকে দুর্নীতি করার উদ্যোগ গ্রহণ করা আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে আসবে। চাঁদাবাজ কিন্তু কোনো দলের না, চাঁদাবাজটা কিন্তু তাদের এক আলাদা দল। আল্লাহ পাক যদি বিএনপিকে ক্ষমতা আনেন, আমাকে যদি এই এলাকা আল্লাহ পাক কবুল করেন, ইনশাল্লাহ চাঁদাবাজের কোনো অস্তিত্ব এলাকা থাকবে না। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী বলছেন অর্থলোভ সামলাতে পারলে চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাস থেকে মুক্তি সম্ভব। আর এনসিপি প্রার্থী বলছেন ভোগের নয়, ত্যাগের রাজনীতিতেই আছে সমাধান। এই যে পুরাতন রাজনীতির দুষ্টচক্র, এগুলো আমি ভাঙবো। ভোটাররাই ডিসাইড করবে যে সব রাজনীতিবিদ এসে আমাদের কাছে বলছে বা সব প্রার্থী বলছে কোন প্রার্থী কেমন। সংকট তৈরি করেন অল্প কিছু মানুষ, কিন্তু ভুক্তভোগী প্রায় হাজার হাজার মানুষ। আমার মনে হয় কোনো ভালো উদ্যোগ নিলে প্রথমে হয়তো কিছু বাধা আসবে। সাধারণ ভোক্তা, সাধারণ ব্যবসায়ী, সাধারণ মানুষ সবাই নিশ্চয়ই সংকটের সমাধানই চাইবেন। ঢাকা 12 আসনে ভোটার রয়েছেন 3,33,112 জন। এবার পরিবর্তনের আশায় তাকিয়ে তারা। সমস্যায় জর্জরিত ঢাকা 12 আসন। জবাবদিহিনতার সংস্কৃতি, দায়বদ্ধহীন রাজনীতি আর অর্থলিপ্সা এসব সমস্যা সমাধানে বড় বাধা। তাই প্রতিশ্রুতি আর আশ্বাসের বাইরে গিয়ে কে করবেন বাস্তবভিত্তিক সমাধান, সেদিকেই তাকিয়ে এই আসনের ভোটাররা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের আগে এক ব্যক্তির নামে সিম সংখ্যা আরও কমাচ্ছে সরকার। 1 জানুয়ারি থেকে জাতীয় পরিচয়পত্র দিয়ে সর্বোচ্চ 5টি নতুন সিম কিনতে পারবেন মোবাইল গ্রাহকরা। আর যাদের নামে 6 থেকে 10টি সিম কার্ড রয়েছে, সেই সংখ্যাও 5-এ নামানো হবে ধাপে ধাপে। সরকারের এই সিদ্ধান্তে বরাবরের মতোই আপত্তি তুলেছেন মোবাইল অপারেটররা। শুভ খানের রিপোর্ট। রাস্তাঘাটে মোবাইল সিম কেনার সময় গ্রাহকের অজান্তেই বায়োমেট্রিক তথ্য সংরক্ষণ করছে কিছু অসাধু ব্যবসায়ী, যা দিয়ে অবৈধভাবে নিবন্ধন হচ্ছে অতিরিক্ত সিম। অনিয়মের বিষয়টি ধরা পড়েছে বিটিআরসির পর্যালোচনায়। নিয়ন্ত্রক সংস্থা দেখেছে একদিনেই একজন গ্রাহক 2-এর বেশি সিম কিনছেন, যা অস্বাভাবিক। এ অবস্থায় নির্বাচনের আগে মোবাইল কেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণে গেল জুলাইয়ে এক ব্যক্তির নামে সিম নেওয়ার সীমা 15 থেকে 10টিতে নামানো হয়। তারই ধারাবাহিকতায় 1 জানুয়ারি থেকে এই সীমা আরও কমাচ্ছে সরকার। বিটিআরসি বলছে নতুন বছরের প্রথম দিন থেকে একজন গ্রাহকের জাতীয় পরিচয়পত্র দিয়ে নতুন করে সর্বোচ্চ 5টি সিম নিবন্ধন করা যাবে। 1 জানুয়ারিতে যিনি নতুন করে যাবেন সিম রেজিস্ট্রি করতে,
তার নামে 5টার বেশি সিম রেজিস্ট্রি করা হবে না। বিটিআরসির তথ্য মতে বর্তমানে দেশে 6,75,92,745 জন গ্রাহকের হাতে রয়েছে 18,80,00,000-এর বেশি মোবাইল সিম। এর মধ্যে 80% নামে আছে 1 থেকে 5টি সিম কার্ড, 6 থেকে 10টি সিম কার্ড আছে 1,20,00,000 গ্রাহকের। এই যে যার কাছে 10টা সিম রয়ে গেল, উনি যখন এই সিম রিপ্লেস করার জন্য যাবেন তখন তাকে বলা হবে যে আপনি এটা রিপ্লেস করার আগে এটাকে 5টার নিচে নামিয়ে নিয়ে আসেন। নিয়ন্ত্রক সংস্থার নতুন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া গ্রাহকদের মধ্যে। যাদের ভোটার আইডি হয় নাই তাদের জন্য কিনতে হবে, তো তারা কেমনি কিনবে? তাহলে একটা ফ্যামিলিতে আপনার বাবার থাকতে পারে, মায়ের থাকতে পারে, সেই হিসেবে যদি 4 জনের যদি এনআইডি থাকে তাহলে তো আপনি অলরেডি 20টা সিম ওখানেই তো রেজিস্ট্রেশন করতে পারছেন। তবে অসন্তোষ জানিয়েছে মোবাইল অপারেটররা। ল এনফোর্সমেন্ট এজেন্সি যে সিম কমালে ক্রাইম কমে যাবে, ইটস অ্যাকচুয়ালি নট দ্য কেস। সিমের দিকে না তাকিয়ে অন্যান্য ইস্যুগুলো যেটা আছে, যে আমাদের ডেটাবেসগুলোকে হার্ডেন করা, বাকি 3টা অপারেটর কিন্তু মার্কেটে টিকে থাকবে কিনা এটা আমার সন্দেহ আছে। আইওটি ডিভাইসের জন্য আলাদা নিবন্ধনের মাধ্যমে মোবাইল অপারেটরদের বিশেষ সিরিজের সিম বিক্রির অনুমোদন দেবে বিটিআরসি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। চলতি বছর 30.77% বেড়েছে ডালের দাম বেড়েছে চাল আটার, তবে 30% কমেছে চিনিতে। বছর জুড়ে ঊর্ধ্বমুখী থেকেছে ভোজ্য তেল, স্বস্তি দিয়েছে ব্রয়লার মুরগি, আর ভোক্তাকে ভুগিয়ে বছর শেষ করতে যাচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ ও মশলার বাজার। খাদ্যপণ্যের দাম প্রায় 11% বৃদ্ধির চাপ নিয়ে চলতি বছর শুরু করেন ভোক্তারা। উৎপাদন ও চাহিদা যোগানে কোনো সংকট না থাকলেও জানুয়ারিতেই বাড়ে চালের দাম, মার্চে হয় আরও ঊর্ধ্বমুখী। মের মাঝামাঝি কিছুটা কমলেও আবারও চড়ে বসে জুলাই মাসে। অক্টোবরে কিছুটা কমে উচ্চ মূল্যে স্থিতিশীল রয়েছে চালের বাজার। মার্চে মসুর ডালের দাম কেজিতে 25 টাকা পর্যন্ত কমতিতে স্বস্তি মিললেও বছর শুরুতে 130 টাকা কেজি দরের পণ্যটি শেষ মাসে কিনতে রাজধানীবাসীকে গুনতে হয়েছে 170 টাকা। অস্থিতিশীলতা না দেখালেও ঊর্ধ্বমুখী প্রবণতায় বছর শেষ করতে যাচ্ছে আটা। বোতলজাত সয়াবিন তেলের সংকট ভোক্তাকে ভুগিয়েছে ফেব্রুয়ারিতে। দাম বৃদ্ধির যুক্তিতর্কে মার্চে জোরালো হয় ব্যবসায়ী মন্ত্রণালয়ে আলোচনা। এপ্রিলে আসে লিটারে 14 টাকা বাড়ানোর ঘোষণা। ডিসেম্বরে লিটারে আরও 6 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। তবে বছর জুড়েই ভোক্তাকে স্বস্তির খবর দিয়েছে চিনি। মজাদার মশলার বাজার বছর জুড়ে থেকেছে অস্থিতিশীল। রোজার মাস মার্চে 6,000 টাকা কেজিতে উঠে যায় এলাচ। জিরা বিক্রি হয় 750 থেকে 800 টাকায়। কোরবানি ঘিরে জুনে চাহিদা বাড়লেও পর্যাপ্ত সরবরাহে কমে আসে দাম। স্বাভাবিক চাহিদা যোগানে বছর শুরু করলেও এপ্রিলে এসে সরবরাহ সংকটে পড়ে পেঁয়াজ। 15 টাকা বেড়ে কেজি উঠে যায় 65 টাকায়। আগস্টে আরেক দফা বেড়ে হয় 75 থেকে 90 টাকা। সেপ্টেম্বরে দাম কমে 60 থেকে 65 টাকা হলেও নভেম্বরের শুরুতে দাম হয় লাগামহীন। প্রতি কেজি বিক্রি হয় 130 টাকায়। বছরের মাঝামাঝি হঠাৎ দাম বৃদ্ধির জোয়ারে গা ভাসায় কাঁচামরিচ। জুলাইয়ে বিক্রি হয় 350 টাকা কেজি দরে। রমজানকে কেন্দ্র করে চাহিদা বাড়ায় মার্চে প্রতি কেজি ব্রয়লারের দাম হয় 210 থেকে 220 টাকা। জুনে নেমে আসে 150 টাকায়। জুলাইয়ে বেড়ে 180 টাকা হলেও ডিসেম্বরে আবারও নামে 150-এ। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। কুয়াশার সঙ্গে হিমেল হাওয়া বাড়িয়েছে শীতের অনুভূতি। কনকনে ঠান্ডায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা, তবে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। কাজের জন্য বাইরে বেরিয়ে কষ্ট পেতে হচ্ছে শীতে। কাজ জোগাড় করতেও বেগ পেতে হচ্ছে অনেককে। কনকনে শীতের সঙ্গে হিমেল হাওয়া। উত্তরের জনপদ ঠাকুরগাঁয়ে সপ্তাহ জুড়ে শীতে কাবু মানুষ। দিনের বেলাতেও সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। বৈরী আবহাওয়ায় কষ্ট বেড়েছে খেটে খাওয়া মানুষের। কমে গেছে কাজের সুযোগও। খুব ঠান্ডা পড়ছে এবং গরিব মানুষের খেটে খাওয়া লোকদের খুব কষ্ট হয়ে গেছে জীবন জীবিকার। এই ঠান্ডাতে গাড়ি চালা খুব অসুবিধা হচ্ছে। মঙ্গলবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.4 ডিগ্রি সেলসিয়াস। তবে উত্তরে বাতাস ও কুয়াশার কারণে শীতের অনুভূতি হচ্ছে বেশি। কর্ম ধরেন কোনোদিন হয় কোনোদিন হয় না। শীতের তাপমাত্রাতে লোকজন শহরে আসে না। আমরা খুব কষ্টে আছি, রাজশাহীতে বসবাস করতেছি, আমরা যাত্রী পাচ্ছি না কিছুতে। অন্যদিকে যশোরে বেড়েছে ঠান্ডাজনিত রোগ, বিশেষ করে শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি। 3 দিন ধরে অনেক ঠান্ডা পড়েছে।
সেই জন্য আমার বাচ্চাটা ঠান্ডা কাশির জন্য নিউমোনিয়া হয়েছে। সত্য প্রভাব চলতেছে, এর কারণে আমাদের রোগী একটু বেড়ে গেছে। 24টা বিছানা আছে, 65টা রোগী। এই ঠান্ডার জন্য বাচ্চাগুলো কষ্টও পাচ্ছে। শীতে শিশুদের সুরক্ষায় বাড়তি সতর্কতার পরামর্শ চিকিৎসকদের। তানজিনা তাসনিম, সময় সংবাদ। খেলার খবর। বিপিএল সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে দলগুলো। হোম ভেন্যুতে সকাল 11টায় অনুশীলনে নামে সিলেট টাইটান্স। ওয়ার্ম আপের পর 2 ঘন্টা ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে নিজেদের ঝালিয়ে নেন ক্রিকেটাররা। বাংলাদেশে পা রেখেই মাঠে নেমে পড়েছেন মোহাম্মদ আমির। সিলেটের আউটার স্টেডিয়ামে ঘাম ঝরান টাইটান্সের পাকিস্তানি পেসার। কোচ সোহেল ইসলামের অধীনে কয়েকদিন ধরেই প্রস্তুতি নিচ্ছে সিলেট দল। হোম ভেন্যু হওয়ায় মিরাজের দলের উপর বাড়তি প্রত্যাশা সমর্থকদের। এদিকে প্রথমবারের মতো অনুশীলনে নেমেছে চট্টগ্রাম রয়্যালস। লাক্কাতুরায় বিকেল 4টা পর্যন্ত চলবে তাদের প্র্যাকটিস সেশন। এছাড়া আজ সিলেটে যাচ্ছে ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়ার্স। আইএল টি20তে বাংলাদেশি ক্রিকেটারদের জয় জয়কার। মোস্তাফিজের সঙ্গে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন তাসকিন আহমেদও। এদিকে এমআই এমিরেটসের হয়ে নিজেকে আরও একবার প্রমাণে মাঠে নামবেন সাকিব আল হাসান। সবশেষ ম্যাচে আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে 4 উইকেটে জয় পেয়েছে তাসকিনের শারজাহ ওয়ারিয়ার্স। বোলিংয়ে কিছুটা খরুচে থাকলেও ফিল স্লট ও অ্যালেক্স হেলসের গুরুত্বপূর্ণ উইকেট দুটি তুলে নেন টাইগার পেসার। এবারের আসরে দুর্দান্ত করছেন তাসকিন। 5 ম্যাচে নিয়েছেন মোট 8 উইকেট। 7 ম্যাচে মোস্তাফিজের উইকেট 14টি। সবশেষ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান। আজ গালফ জায়ান্টসদের মুখোমুখি হবে তার দল। এই ম্যাচেও দারুণ কিছু করতে চাইবেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে ব্যাপক প্রস্তুতি। বিএনপিতে আনন্দের জোয়ার। রাজধানীর 300 ফিটে মঞ্চ তৈরির ব্যস্ততা। 50 লাখ মানুষ সমাগমের আশা। জমিয়তে উলামাকে 4টি আসন ছাড়ল বিএনপি। সমঝোতার পরও দলের কেউ স্বতন্ত্র প্রার্থী হলে ব্যবস্থার হুঁশিয়ারি। সরকারের অবহেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগ। এবং ঢাকায় ভারতীয় হাই কমিশনারকে আবারও তলব। দিল্লি, পশ্চিমবঙ্গ সহ কয়েকটি মিশনে হিন্দুত্ববাদীদের কর্মসূচির কড়া প্রতিবাদ। নিরাপত্তা বাড়ানোর আহ্বান। এ ছিল দুপুরের সময়। এরপর বিকেল 3টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আমিরুল ইসলাম আরিফ। ধন্যবাদ নিবিড়। বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।